লিটন দাসের ক্যাপ্টেন্সি পারফরমেন্স, বাংলাদেশ দলের টি-20 প্রস্তুতি, টি-20 ওয়ার্ল্ড কাপে লিটন দাসের নিজের দল গুছিয়ে নেওয়া, লং টার্ম ক্যাপ্টেন্সিটা কিভাবে কাজে লাগাবেন, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, স্বাগত আপনাকে খেলাযোগে। সেই সাথে শুভ সকাল। একটু তুলনামূলক আলোচনায় যেতে চাই। গতকালকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গেলেন এবং আমরা জানি যে একটা ধারণা করা হয়, ধরা যাক ফ্রান্সের একজন ফুটবলার, তিনি খুব ভালো খেলেন, তাকে তুলনা করা হয় লিওনেল মেসির সঙ্গে, যে তিনি ফ্রান্সের লিওনেল মেসি। একই সঙ্গে এই মুহূর্তে ক্রিকেটের সবচাইতে ভালো ব্যাটার যদি আমি বলি, সেটা বিরাট কোহলিকেই বলতে হবে এই মুহূর্তে। লিটন দাস কি বাংলাদেশের বিরাট কোহলি হয়ে ওঠার, ওই যে ফ্রান্সের লিওনেল মেসির মতো বাংলাদেশের বিরাট কোহলি হয়ে ওঠার মতন প্রতিভা তো মনে হয় ছিল তার, সেটা কি তিনি হয়ে উঠতে পারলেন? খালেদ, ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। দেখুন, এমন একটা কম্প্যারিজন করেছেন যার 82টা সেঞ্চুরি আছে, ইনক্লুডিং টি-20তেও তার একটা সেঞ্চুরি আছে বিরাট কোহলির, 31টা এবং 50টা সেঞ্চুরি সম্ভবত তার, টোটাল 82টা সেঞ্চুরি। এই 15-16 বছরের ক্যারিয়ারে প্রবাবলি দি হাইয়েস্ট রান স্কোরার। সচিন তেন্ডুলকার 24 বছর খেলেছেন, তার বোধহয় সব মিলিয়ে 100টা সেঞ্চুরি আছে। বাট ওনারা একটা ডিফারেন্ট ক্লাসের পিপুল, এবং ওই ক্লাস পর্যন্ত আমাদের পৌঁছতে হলে যদি আমি লিটন দাসের কথা বলি, লিটন দাস হ্যাড এক্সট্রিম পটেনশিয়ালিটি, বাট উনি যে গত 8-9 বছর ধরে যে আমাদের দেশটাকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, কেন জানি মনে হয়েছে উনি ওনার যে ক্ষমতা আছে, ওনার যে দক্ষতা আছে, ওনার যে স্কিলটা ছিল, এটার প্রতি উনি সুবিচার করতে পারেননি। তা না হলে উনিও কিন্তু আজকে টপ ক্লাস ব্যাটারদের মধ্যে একটা হয়ে যেতেন। আপনি যদি ওনার অ্যাক্রস দি ফরম্যাট যদি সবগুলা খেলায় আইসিসি র্যাঙ্কিংয়ে দেখেন, উনি কিন্তু অনেক পিছনে পড়ে গেছেন। বিরাট কোহলি রিটায়ার করার সময়ও কিন্তু ওনার এখন র্যাঙ্কিং যদি দেখেন, স্টিল উনি ওডিআইতে 5 নাম্বার ব্যাটার্স র্যাঙ্কিং। ওনার যদি টেস্টে দেখেন, একটু পিছিয়ে গেছেন, 72-এ চলে গেছেন, অন্যটা আরও কিছুটা পিছনে চলে গেছেন টি-20তে। সো এই কারণে কিন্তু টেস্ট এবং টি-20 থেকে উনি রিটায়ারমেন্টে গেছেন। আমি যদি কম্পেয়ার করতে যাই, তাহলে আমাকে বলতে হবে লিটন দাসের ক্যারিয়ার কিন্তু এখনো শুরুই হয় নাই। লিটন দাস থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আপনি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে ক্যারিয়ার শুরু হয়নি, পাওয়ার অনেক কিছু আছে, এই কথাটা আমরা বলছি, কিন্তু আলটিমেটলি যদি শুধু টি-20-র হিসাবটা করি, সেক্ষেত্রে 10 বছর তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটিয়ে ফেলেছেন। তিনি 2015-তেও তার অভিষেক হয়েছে টি-20-তে, এখন 2025 চলছে। তাহলে আমরা আসলে কিভাবে বলছি যে ক্যারিয়ারটা তিনি এখনো শুরু করতে পারেননি আলটিমেটলি? না, আই এগ্রি, আপনার সাথে আমি ডিসএগ্রি করছি না, বাট আমি বলছি ওনার যেই রকমভাবে ওনার শুরু করার কথা ছিল, তেমনটা তিনি পারেন নাই। আপনি অ্যাক্রস দি ফর্মেট যদি দেখেন, একবার ওনাকে ওপেনিংয়ে খেলিয়েছে, একবার 3 ডাউন, একবার নিচের দিকে 6-7, বিভিন্ন সময় বিভিন্ন ফর্মেটে তাকে খেলিয়েছি। বাট আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে, লিটন দাস একটুখানি দুর্বল ইন নতুন বলে। এবং যদি আপনি সেটার থেকে দেখেন, আপনি লিটন দাসের টি-20-র এভারেজ বোধহয় 22-এর কাছাকাছি, বাট এটা আরও উপরে যাওয়ার কথা ছিল লিটন দাসের, ওনার যেই স্কিল আছে। তাহলে কেন উনি পারছেন না, আমি জানি না কেন পারছেন না, অ্যাকুরেটলি আমি হয়তো বা বলতে পারবো না। বাট আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে কম্পিটিটিভনেসটা কম। আমাকে রিপ্লেস করে ফেলার মতন প্লেয়ার আছে বলে তেমনটা নাই। আমি যদি একবার আহরণ করতে পারি আমার জায়গায়, সেই জায়গাটা কিন্তু আমি থেকে যাচ্ছি অনেক দিন, কারণ দেয়ার ইজ নট সাচ প্রমিনেন্ট প্লেয়ার কামিং আপ। এবং সেই জায়গাটা যখন আপনার প্রতিদ্বন্দ্বিতা নাই, সেই জায়গাটাই কিন্তু আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। এবং আমরা বারেবার বলেছি, আমাদের ডোমেস্টিক খেলাটাকে আরও স্ট্রং করতে হবে। সেই জায়গাটায় আপনি যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দেখেন, আপনি যদি বিপিএলের কথা বলেন, সেই জায়গাগুলোয় আমরা পিছিয়ে আছি, যে জায়গায় আসলে আপনি মানসিকভাবে প্রস্তুত হবেন ইন্টারন্যাশনাল খেলার জন্য। তো লিটন দাসের পারফরমেন্স যদি আপনি লোকালিও দেখেন, আমার মনে হয় ওনার টোটাল অ্যাক্রস দি ফরম্যাট 9টা ওনার সেঞ্চুরি আছে। এবং উনি যদি লোকালি আপনি দেখেন, লোকালি বোধহয় ওনার 14টার কাছাকাছি সেঞ্চুরি আছে। আমাদের প্লেয়াররা যখন লোকাল খেলাগুলোতে অনেক সেঞ্চুরি করতে পারবেন, তখন কিন্তু আপনি ধরে নিতে পারেন দে আর প্রিপেয়ার্ড। বাট আমরা কিন্তু সেই পারফরমেন্সটা দেখছি না। এটার কারণ ওনারা প্লেয়াররাই শুধু ব্যক্তিগতভাবে না, আমি মনে করি সার্বিক কাঠামোটাই সেভাবে তৈরি নাই এখন পর্যন্ত, যেখানে প্লেয়ারদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে টু প্রিপেয়ার দেমসেলফ কম্পিটিটিভলি, অন্যান্য দেশের মতন, যে জায়গায় অন্যরা সাংঘাতিকভাবে নিজেদের সাথে একজনের সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আন্তর্জাতিক খেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন। সেই জায়গাটা আমরা একটু পিছিয়ে আছি। বাট সেইং এভরিথিং, বটম লাইন ইজ লিটন দাস আমার দেখা অনুযায়ী ওয়ান অফ দি টপ প্লেয়ার,
যার স্কিল আছে, যার সাংঘাতিকভাবে খেলাতে উনি সময় পান খেলার জন্য, যেটা ক্রিকেটে একটা বিরাট বড় মানে স্কিল বলবো একজনের জন্য। জি, আমরা স্কিলের কথা বলছি, তাহলে ওই প্রথম প্রশ্নটা আবার করি যে লিটনের কি সেই স্কিলটা আছে বা সেই প্রতিভাটা আছে যে তিনি বিরাট কোহলির যেমন অবস্থান ভারতে, বাংলাদেশেও সেই অবস্থানটা তিনি ক্রিয়েট করতে পারতেন? হি হ্যাড স্কিল, হি ইজ হ্যাভিং স্কিল, এবং উনি এটা করা সম্ভব। এবং উনি যদি চেষ্টা করেন, যে এরকম দৃঢ়তার সাথে উনি প্রেস কনফারেন্সে কথা বলেছেন, আমি আশা করতে চাই ওনার বক্তব্যের প্রতিফলন ওনার পারফরমেন্সে আমরা দেখব। এবং সেই জায়গাটায় যদি করে, এটা বাংলাদেশের জন্য বিরাট পাওয়া হবে। এবং উনি যখন বলেছেন যে ওনার অবস্থানটা এখন টিমের ব্যাটিং লাইন আপে 3 নাম্বার, এবং সেই জায়গা থেকে যদি উনি ক্যারি ফরওয়ার্ড করতে পারে, বিশ্ববারের খেলায় অল্প সময়টাই আপনি পাচ্ছেন মাঠে থাকার জন্য, তো সেই জায়গা থেকে আমি বলবো উনি মানসিকভাবে যদি প্রস্তুত হন, আনডাউটেডলি যে উনি পারফর্ম করতে পারবেন। তবে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে বাংলাদেশের দল অধিনায়করা সবসময় চাপে থাকেন এই কারণে আমাদের দলটা সার্বিকভাবে সবসময় ভালো পারফরমেন্স করে না, এবং সমস্ত ব্লেম দল অধিনায়কের উপরে চলে আসে, এবং আলটিমেটলি অনেকে আমরা এটা সামলাতে পারি না বলেই হয়তোবা তখন দেখা যাচ্ছে নিজের পারফরমেন্সও খারাপ হচ্ছে। সেই সঙ্গে কিন্তু লিটনের ক্যাপ্টেন্সি নেওয়া থেকে শুরু করে টোটাল বাংলাদেশ টিমের যে সিচুয়েশন, সেখানে মানে অন্যদের ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশের ক্ষেত্রে তার উল্টোটা আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করছি। একটা একটা করে যদি আলোচনা করি, প্রথম বিষয়টা হচ্ছে যে বিরাট কোহলির কথাই প্রথমে বলছিলাম, যে তিনি দীর্ঘ সময় ভারতের ক্যাপ্টেন্সি করেছেন, পরবর্তীতে তার পারফরমেন্সটা অনেক ডাউনওয়ার্ডস দিকে গেছে, এবং পরবর্তীতে সেই প্রেশারটা তিনি সামাল দিতে পারছিলেন না, ব্যাটিংয়ে ফোকাস করতে চাচ্ছিলেন বলে ক্যাপ্টেন্সিটা রোহিত শর্মাকে ছেড়ে দিয়েছিলেন। লিটন দাসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টোটা। লিটন দাস নিজেই বলছেন যে তিনি যখন ক্যাপ্টেন ছিলেন না, বা তিনি তো আসলে ফুল টাইম ক্যাপ্টেন্সি এর আগে পাননি, সেই সময়টাতে তার পারফরমেন্স ভালো যায়নি। এখন তিনি ক্যাপ্টেন্সিটা পেয়েছেন, অর্থাৎ একটা এক্সট্রা প্রেশার তিনি পেয়েছেন, এখন উল্টোটাও হতে পারে সে বলে তিনি এক্সপেক্ট করছেন। আসলে কতটা এক্সপেক্টেড ব্যাপারটা? না, লিটন দাসের কথায় আমি আপনাকে বললাম যে ওনার অনেক দৃঢ়তা আছে ওনার কথাতে, এবং এই যে কনফিডেন্স আসলে খুব প্রয়োজন খেলাতে। তবে অতিরিক্ত কনফিডেন্স আবার সামটাইম ইট ফায়ার্স ব্যাক। আপনি ওই জায়গাটা থেকে চিন্তা করলে, আমি জানি না, লিটন দৃঢ়তার সাথে বলেছেন, এবং আমি বিশ্বাস করতে চাই এবং আমি বাস্তবে দেখতে চাই লিটন যা বলেছেন তাই প্রতিফলন হচ্ছে। তেমনটা করার দক্ষতা ওনার আছে, এবং উনি যদি করতে পারেন অবশ্যই ইটস এ গুড সাইন ফর বাংলাদেশ। বাট আমাদের দলটা টি-20তে কিছুদিন আগ পর্যন্ত কেন জানি মনে হতো আমাদের যে টি-20 খেলার ধাঁচটাই আমরা ধরতে পারতাম না, কিন্তু এখন ইদানিং দেখছি কিছুটা জায়গায় আমরা টি-20 ধাঁচটা ধরতে পেরেছি, কিছুটা বুঝছি, এবং ওইভাবে অগ্রসর হচ্ছে। ক্রিকেট খেলাটা এমন একটা জিনিস, দেখেন যে আপনি টেস্ট খেলেন, ওয়ানডে খেলেন, টি-20 খেলেন, যেটাই খেলেন, এই ধারাটা বুঝার একটা বিরাট ব্যাপার আছে। মেন্টালি আপনি ইউ নিড টু অ্যাডজাস্ট ইউর সেলফ উইথ দ্যাট সিস্টেম অ্যান্ড দি ফরম্যাট। যখনই আপনি এটা পারছেন তখনই কিন্তু প্লেয়াররা আসছে, এবং আমাদের প্লেয়ারের স্বল্পতা থাকাতে পাইপলাইনে আমরা কিন্তু একই প্লেয়ারকে বিভিন্ন ফরম্যাটে দেখছি, আমরা কিন্তু পৃথকভাবে প্লেয়ার দেখছি না। আপনি যদি অন্যান্য বড় দেশগুলোর কথা দেখেন, তারা কিন্তু দে হ্যাভ ডিফারেন্ট প্লেয়ার ফর ডিফারেন্ট ফরম্যাট। যদিও কিছু প্লেয়ার তো অবশ্যই কমন থাকে, বিরাট কোহলির মতন, সেই রকমটা ছাড়া অনেক প্লেয়ারই কিন্তু পরিবর্তন আছে। আমাদের সেই কি বলবো লাক্সারিটা নাই, আমরা একই প্লেয়ারের উপরে চাপ দিচ্ছি, এবং তাদের যে রুটিন ওয়ার্ক, আপনি একটা ফর্মেট ছেড়ে আরেকটায় খেলছেন, আর রেস্ট করারও সময় পাচ্ছেন, আমরা রিপ্লেস করার সময় পাচ্ছি না প্লেয়ারদেরকে, যে আপনি যেটা রোটেশন করবেন সেই জায়গাটাও কিন্তু আমরা অনেক জায়গায় ঢুকছি। সেই সমস্ত সব বিবেচনা দেখে আমার মনে হয় লিটন দাস এটা যেটা প্রমিস করেছেন, ওনার পাশে আমরা থাকি, ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, এবং উনি এটা সম্পূর্ণ গুছিয়ে নেক, এবং আমরা যেন ভালোভাবে টি-20 সামনে যে বিশ্বকাপ হবে সেই জায়গাটায় যদি আমরা নিজেদেরকে তৈরি করে নিয়ে যেতে পারি, তাইলেই হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর। কিন্তু লিটন দাসের কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট এই মুহূর্তে করছি, তার দৃঢ়তা বাস্তবে প্রতিফলিত হবে সে এক্সপেক্ট আমরা করছি, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশনটা আরেকটা বিষয় রয়েছে। আমরা বলছিলাম যে একটু উল্টো পথে বোধ হয় হাঁটছে বাংলাদেশ। যেমন একটা সময় যখন পঞ্চপাণ্ডব বা সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা খেলেছেন নিয়মিত, সেই সময়টাতে আমরা দেখেছি যে জুনিয়ররা, অর্থাৎ এই যে লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসেন শান্ত, তারা পারফর্ম করতে পারছিলেন না, নতুন প্লেয়ার আসছিল না। এই খেলাযোগেই আপনিও অনেকবার আলোচনা করেছেন যে জুনিয়র ক্রিকেটাররা খুব বেশি সুবিধা করতে পারছে না, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, রিপ্লেস করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি তারা সেভাবে পারফর্ম করতে পারছে না, যা করার সিনিয়ররাই করছেন। এখন সিচুয়েশন অনেকটা উল্টো হয়ে গেছে বলে মনে হচ্ছে, কারণ সিনিয়ররা এখন তো লিটন দাস রয়েছেন, এখন নাজমুল হোসেন শান্ত দলে রয়েছেন,
তারা আসলে খুব বেশি ফর্মে নেই। অন্যদিকে যা রান করার দেখা যাচ্ছে ওই জুনিয়রদের মধ্যে তাওহিদ হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি দু একটা এরকম ইনিংস খেলছেন। বেশ বিষয়টা কি আসলে এবার একটু উল্টো হয়ে গেছে কিনা? কারণ দেখুন, প্লেয়ার যারা দলে থাকে সবারই পারফর্ম করার দায়িত্ব। জুনিয়র এবং সিনিয়র এই বর্ডার লাইনটা আমরা করেছি যে সিনিয়ররা ভালো খেলছেন, জুনিয়ররা খেলছেন না। জুনিয়রদের আসলে সময়ের ব্যাপার, তারা উপরে আসার জন্য, তারা পারফর্ম করার জন্য। তার মধ্যে আপনি ধরেন এখন যারা দেখছেন, আপনি শামীম পাটোয়ারির কথা বলছেন, জাকিরের কথা বলছেন, তারা কিন্তু দে আর এক্সট্রিমলি ব্রেভ গাইজ এবং তারা কিন্তু ভালো খেলছেন। এই যে একটা ফ্রিডম তাদেরকে দেওয়া, সেই জায়গাটায় কিন্তু তারা ভালো করেছেন। এবং পঞ্চপাণ্ডবের কথা বলছেন, তারা অনেক দিন দলটাকে টেনে নিয়েছে এবং সেই জায়গাটায় যখন নতুন প্লেয়াররা সুযোগ হঠাৎ করেই পেয়েছেন, ক্রিকেটে কিন্তু আপনার সুযোগ একবার পেলে সেটার সদ্ব্যবহার না করলে কিন্তু আপনি ইতিহাস হয়ে যাবেন। আপনাকে সেই স্বল্প সময়ের মধ্যে যদি পারফর্ম করতে পারেন, দেন ইউ গেট দি চান্স টু শাইন। তো জাকিরের কথাই ধরুন, আমাদের কোচ সালাউদ্দিন উনি বলছিলেন কীরকমভাবে কথা বলেছিলেন উনি জাকির সম্বন্ধে। জাকির হ্যাজ প্রুভেন দ্যাট জাকির ইজ এ ব্রেভ গাই এবং উনি খেলতে পারেন। ওনার খেলাটা হয়তো বা বিরাট কোহলি বা লিটন দাসের মতন স্কিলফুল দেখবেন না, বাট হি ইজ এ স্কোরার সেহওয়াগের মতন। সেহওয়াগের খেলায় কোনো আর্ট ছিল না, কিন্তু সেহওয়াগের খেলায় রান ছিল। জাকের আলী ইজ এ ব্রেভ গাই, উনি কিন্তু সেরকম খেলছেন। আপনি দেখছেন তৌহিদ হৃদয়ও ভালো খেলছেন। বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয় আমরা প্লেয়াররা অনেক সময় নিজের কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট লাইনে চলে যায়। কিছুদিন আগে তৌহিদ হৃদয়ের বিতর্কের জিনিসগুলো দেখলাম, এগুলো কিন্তু প্লেয়ারকে এফেক্ট করে আলটিমেটলি। একটা স্কিলফুল প্লেয়ার হারিয়ে যাওয়ার জন্য ওনার বিশৃঙ্খল আচরণ, বিশৃঙ্খল জীবন পরিচালনা এবং অনেক কিছুই কিন্তু এফেক্ট করে। সেই জায়গাটায় আপনি যদি ডিসিপ্লিন থাকেন, আপনার ফোকাস যদি শুধু খেলাই হয়, তাহলে কিন্তু ইউ ক্যান শাইন, ইউ ক্যান লাস্ট লঙ্গার। তো ওই জায়গার থেকে আমি বলবো ইটস এ গুড সাইন। জুনিয়ররা করছেন, কোনো এক সময় তারা দায়িত্ব নেবেন। এবং লিটন দাস এবং অন্য সিনিয়র যে কয়েকজন আছেন, আপনি যদি বলেন সৌম্য সরকার এবং লিটন দাস, ওনারা যারা খেলছেন, তারা কিন্তু প্রত্যেকেই এখন একটা পর্যায়ে এসছেন যে তাদের ঘাড়েই সবচেয়ে বেশি দায়িত্ব অ্যাজ এ সিনিয়র। সিনিয়রের দায়িত্ব টিমের মধ্যে শুধু একরকম পারফর্ম করা না, তাদের দায়িত্ব হচ্ছে তারা টু ডিসেমিনেট দেয়ার নলেজ, ডিসেমিনেট দেয়ার এক্সপিরিয়েন্স টু দি জুনিয়র্স, সো দ্যাট তারা কেন ওইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এখন আপনার ইতিহাস যদি তেমনটা রঙিন না হয়, আপনি তেমনটা কিন্তু রং ছড়াতে পারবেন না। সেই জায়গা থেকে বলবো যারা সিনিয়র আছেন তারা সত্যিকার অর্থে পারফর্ম করবেন। এবং পারফর্ম করলে আমার মনে হয় আমরা সবসময় ঢুকেছি টি-20 বলুন, টেস্ট বলুন, ওয়ানডে বলুন, দি ওপেনিং স্লট। আমরা আজ পর্যন্ত এই 22 বছরে তামিম ইকবাল ছাড়া এবং একজন দুইজন হঠাৎ পারফর্ম করেছেন ছাড়া এই ওপেনিং স্লটটাতে আমরা সাংঘাতিকভাবে ভুগছি। এটার জন্য আমার মনে হয় যারা আছেন নিবেদিত প্রাণ কোচ এবং অন্যরা, তারা যদি কাজ করেন এবং আমরা যদি সিস্টেম অনুযায়ী বের করে আনতে পারি, আমার মনে হয় দেন উই হ্যাভ এ ফিউচার এবং আমরা আরও ভালো খেলতে পারবো বলেই আশা করি। খালেদ জি, আমরা সেই প্রত্যাশা আসলে করতে চাই। এবং একই সঙ্গে যেটা বলছিলেন যে ডিসিপ্লিনারি ইস্যুসটা প্লেয়ারদের অনেক বেশি ক্ষতি করে। স্কিলের ব্যাপারটা থাকে, একই সঙ্গে থাকে হচ্ছে অন্যান্য বিষয়, অর্জনের বিষয়। ঘরোয়া ক্রিকেট কাঠামো থেকে প্লেয়াররা তৈরি হয়, সেই জায়গায় প্লেয়ারদের হয়তো বা দায় থাকে না। বাট ডিসিপ্লিনের ক্ষেত্রে তো নিশ্চয়ই এটা চেষ্টা করলেই পারা যায়। এক্ষেত্রে তো হয়তো বা শুধুমাত্র ব্যাপারটা নিজের কাছেই। আমাদের ক্রিকেটাররা সেই জায়গা থেকে নিশ্চয়ই সেই বিষয়টা অ্যাটলিস্ট সেট করবেন এবং সেই জায়গায় নিজেদেরকে পরিপূর্ণ করবেন এবং নিজেদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। সময় একেবারে শেষ পর্যায়ে। ইমরোজ আহমেদ, অনেক অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ দলের পরবর্তী যে মিশনগুলো রয়েছে টি-20 ক্রিকেটে, লিটন দাসের ক্যাপ্টেন্সি, তার স্কিল সেট এবং তার বর্তমান পারফরমেন্সের অবস্থা, সবকিছু নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ।